ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ছাত্রদের আজকে একটা কবিতা পড়াবো। কবিতাটার নাম হচ্ছে ভর দুপুরে। কবির নাম হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এর আগের ক্লাসে খোলামেলা দিনগুলি পড়িয়েছিলাম। লেখক ছিলেন শান্তিসুধা ঘোষ। সেই অনলাইনে পড়াবার সময় লাইভ ক্লাসে আমি বলেছিলাম এর পরের ক্লাসে তোমাদের কি পড়াতে হবে। ছাত্ররা জানিয়েছিল স্যার একটা কবিতা পড়াবেন ভর দুপুরে, প্রথম কবিতা। তোমাদের পাঠ্যসূচিতে 7টা গল্প 7টা কবিতা দেওয়া আছে সারা বছরের সিলেবাস। আমি একটা গল্প পড়িয়েছি, আজকে একটা কবিতা শুরু করব। কবিতাটার নাম হচ্ছে ভর দুপুরে। কবির নাম হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা যে কবিতা ভর দুপুরে, সেটা আলোচনা করছি। কবিতার মূল বিষয় আমি আলোচনা করব। তোমরা জেনে নিও যে এই যে প্রকৃতি, এই যে মধ্যাহ্ন সব কালের সমান নয়। শীতকালের মধ্যাহ্ন একটু অন্য ধরনের, বসন্তকালের মধ্যাহ্ন অন্য ধরনের, গ্রীষ্মকালের মধ্যাহ্ন অন্য ধরনের। এটা যে গ্রীষ্মকালের মধ্যাহ্ন, গ্রীষ্মের দুপুরবেলা, তাপদগ্ধ পৃথিবীতে শুকিয়ে সূর্যের তাপ এমন করে দিচ্ছে, পুকুরে জল নেই, নদীর জল কমে গেছে, জলের হাহাকার, আকাশে টুকরো টুকরো মেঘ, ভাসমান মেঘ দেখে সবাই আশা করছে হয়তোবা এই গ্রীষ্মের তাপ বৃষ্টিতে কমে যেতে পারে। ভাসমান মেঘ, গ্রীষ্মের পরে বর্ষা। এই তাপদগ্ধ প্রকৃতিকে স্নান করিয়ে দেওয়ার জন্যেই, মানুষকে শান্ত করার জন্যেই বর্ষার আগমন। গ্রীষ্মের পর বর্ষা, 6টা ঋতু, 12টা মাস। প্রত্যেকটি মাসে, প্রত্যেকটি ঋতুতে 2টো করে মাস। এই যে গ্রীষ্মকাল, বৈশাখ আর জ্যৈষ্ঠ, সূর্যের তাপ খুব বেড়ে যায়। এই গ্রীষ্মকালের দুপুরবেলার যে দৃশ্য প্রকৃতিতে, মাঠে, গ্রামের কথা বলা হচ্ছে, পাড়া গ্রাম, পল্লী গ্রাম, সেই গ্রামের যে দৃশ্য, সেই দৃশ্যটা এখানে বর্ণনা করেছেন কবি। দুপুরবেলার প্রকৃতি, নির্জন নিস্তব্ধ মধ্যাহ্ন, দুপুরবেলা। দিনের 4টে ভাগ, একটা পূর্বাহ্ন, একটা পরাহ্ন, একটা মধ্যাহ্ন, একটা অপরাহ্ন। এই যে অহনের 4টা ভাগ, এই অহন মানে দিন, এই মধ্যাহ্নটা যে মধ্যযুক্ত অহন থেকে এসেছে। দিনের মধ্যভাগ অর্থাৎ দুপুরবেলা, শান্ত প্রকৃতি। দুপুরবেলায় সাধারণত বাইরে বেশি লোকজনকে দেখতে পাওয়া যায় না। দরজা এঁটে ঘুমিয়ে দিছে পাড়া, এটা আমরা সবাই জানি। দরজা এঁটে ঘুমিয়ে আছে পাড়া, পাড়ার সব লোক, গ্রামের সব লোক। এই রোদের তাপে বাইরে খুব একটা লোকজনের যাতায়াত থাকে না, কম থাকে গ্রীষ্মের দুপুরবেলায়। কবি লক্ষ্য করেছেন, কবির চোখে ধরা পড়েছে কোনটা? দূরে দেখা যাচ্ছে রাখাল বালক গাছের তলায় শুয়ে রয়েছে। রাখাল বালক গ্রামের যেসব ছেলেরা, কৃষকের ছেলেরা যারা গরু চড়ায়, গরু বাছুর নিয়ে সকালে মাঠে যায়, আবার সন্ধ্যাবেলায় মাঠ থেকে গরু বাছুর নিয়ে ঘরে ফেরে। ছোটোবেলায় আমরা কবিতা পড়েছিলাম, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এক শ্রেণীর বালকরা সকালবেলায় উঠে মুখ হাত ধুয়ে চাটা খেয়ে পড়তে বসছে পড়ার ঘরে। আর এক শ্রেণীর ছেলে, কৃষকের ছেলে, তারা গরু বাছুর নিয়ে সোজা যাচ্ছে সবুজ মাঠে গরু বাছুরগুলোকে চড়ানোর জন্যে, গরু বাছুরগুলো যাতে খাবার খেতে পায় সেই জন্যে মাঠে নিয়ে যাচ্ছে খুলে। এখানে দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে, কবি দেখছেন, কবির চোখে পড়ছে রাখাল বালক গাছের তলায় শুয়ে রয়েছে। গরু বাছুর, এখানে গরু বানানটা কবিতায় যেহেতু ওকার আছে, আমি ওকার লিখেছি ওই জন্যে। তুমি যদি গ রয় হর্ষু লেখো কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই। বানানটা গ রয় হর্ষু, যেহেতু কবিতায় প্রয়োগ হয়েছে। আমি একটু পরে আরেকটা বানান পাবো, অশ্বত্থ বানানটা, ওটাও কবিতায় প্রয়োগ বলে এরকম দেওয়া আছে।
গরু বাছুর মাঠে ঘাস খাচ্ছে, আকাশের গায়ে ভাসমান মেঘ দেখছে রাখাল বালক। শান্ত নির্জন দুপুরবেলা। আর কি, ক্লান্ত পথিক অশ্বত্থ, অতালবসবয়ে থয়ে থয়ে, এই কবিতায় এই বানানটা নেই, এটা সঠিক বানান। অশ্বত্থ এক ধরনের বৃক্ষ, খুব বড় গাছ, ছাওয়া হয়, ক্লান্ত পথিকরা সেই গাছের তলায় বসে বিশ্রাম নেয়। অশ্বত্থ গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। অশ্বত্থ বৃক্ষটি যেন ছাতার মতো। ছাতা, যে ছাতা আমরা রোদের তাপ থেকে আমাদেরকে রক্ষা করি, মাথাটাকে বাঁচায়, শরীরটাকে বাঁচায়, বৃষ্টির হাত থেকে রক্ষা করি, সেই ছাতার কাজটা কে করছে? অশ্বত্থ গাছ। আমি কবিতাটা পড়াচ্ছি, কবিতাটা ভালো করে দেখবে, আমার কথাগুলো ভালো করে শুনবে, আমি কি বলছি সেটা ভালো করে শুনবে, তারপর খাতা নিয়ে বসবে, খাতায় লিখবে। আমি তোমাদের এর আগে ক্লাসে বলেছিলাম, যখনই কোনো পড়ানো হবে, ক্লাস হবে, তখনই খাতা কলমটা পাশে রাখবে, কারণ সব তো শুনে শুনে মনে রাখা যাবে না, লিখে রাখতে হবে। লিখে রাখলেই ওটা একবার দেখলেই মনে থেকে যাবে। আর বইটা বের করো, বইটা তো আমি পড়াচ্ছি। প্রথম স্তবক, মধ্যাহ্ন প্রকৃতির বর্ণনা। কি আছে লাইনটা দেখব। ওই যে অশ্বত্থ গাছটি, এখানে অশ্বত্থ লেখা আছে, অতালবসথ, অতালবসথ কবিতায় প্রয়োগ করা হয়েছে। এক ধরনের খুব উঁচু গাছ, বট, অশ্বত্থ, তাল, আমলকি, এই যে গাছগুলো বড় আকারে বড় হয়, এই গাছটা এইরকম বানানটা, অতালবসবয়ে থয়ে, অশ্বত্থ। ঠাকুর রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে অশ্বত্থ একটা গাছ। অশ্বত্থ, বেল, আমলকি, বট, এই গাছগুলো নিয়ে পঞ্চবটি। এই অশ্বত্থ অতালবসয়ে থয়ে থয়ে, এই অশ্বত্থ গাছটা কী করছে? ও তো পথিক জনের ছাতা। পথিক, পথে হেঁটে যায় যারা, সকালবেলায় ঘরের থেকে বেরিয়েছে কাজের সন্ধানে, দুপুরবেলায় আবার ঘরে ফিরছে। এই দুপুরবেলায় যখন ফিরে যাচ্ছে, সূর্যের তাপে ক্লান্ত হয়ে পড়েছে, নিস্তেজ হয়ে গেছে, ঘেমে গেছেন। এই ঘর্মাক্ত শরীরটাকে শান্ত করার জন্যেই তারা কি করছে? গাছের তলায় বসে একটু বিরাম নিচ্ছেন, বিশ্রাম, একটু বিশ্রাম নেওয়া। যা বাবা, একটু শরীরটা ঘেমে গেছে, একটু এই গাছতলায় ঠান্ডাতে বসি। গাছতলায় বসলে রোদের তাপটা লাগে না, সেই জন্য আমরা গ্রীষ্মের সময় গাছের ছায়া খুঁজে বেড়াই, কোথায় আছে। পথিকরা কি করছে? এই গাছের ছায়ায় বসে বিশ্রাম করে নিচ্ছে। এই গাছের ছাওয়া, গাছের পাতা, এই গাছটা যেমন ছাতার মতো, ছাতার ন্যায়। ছাতা আমাদেরকে কি করে? আমাদেরকে সূর্যের তাপ থেকে রক্ষা করে। ছাতাটা যদি আমরা মাথায় উপরে ধরে রাখি, হাতলটা ধরে রাখি হাতে, সূর্যের তাপটা মাথাতে পড়ে না, শরীরে পড়ে না, শান্ত থাকে। সেই জন্যে এই অশ্বত্থ গাছটা ছাতার মতো। আর কি? তলায় মানে নিচে, মানে পৃথিবীতে, এই মাটিতে কি আছে? লাইনটা রাখো। তলায় ঘাসের গালচে খানি, গালচে কবিতায় প্রয়োগ করা হয়েছে। এটা হচ্ছে গালিচা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কার্পেট। একটু মোটা পুরু, এইটা লাইনটা দেখো। তলায় ঘাসের, ঘাস, সবুজ ঘাসের কার্পেট বিছানো আছে। অর্থাৎ অশ্বত্থ গাছটার নিচে ছাওয়াতে দূরে কি আছে? এই সবুজ ঘাস বেশ পুরু হয়েছে, রোদের তাপ তত বেশি লাগেনি। গালিচার মতো, গালিচা যেটা বসলে বেশ আরাম পাওয়া যায়, বেশ মোটা কাপড়ের জিনিস, এই গালচে কার্পেট যেটাকে আমরা বলি। তলায় ঘাসের গালচে খানি, গালিচা, আদর করে পাতা। আদর, মা যেমন ছেলেকে আদর করে, এই আদরটা এখানে, আদর মানে এখানে এই কবিতায় যত্ন করা। আদর, যত্ন, আদর করা, যত্ন করা।
লাইনটা আরেকবার পড়াচ্ছি। আদর করে পাতা বিশ্বজননী প্রকৃতি, বিশ্বজননী বিশ্বমাতা প্রকৃতি দেবী কি করেছেন? লাইনটা ভালো করে দেখো। এই সবুজ ঘাসগুলোকে আদর করে যত্ন করে বিছিয়ে দিয়েছেন অতি সযত্নে। মা যেমনভাবে সন্তানকে বেশ আদর করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে দেয়, এখানে অশ্বত্থ গাছটার নিচে যে সবুজ, এই অশ্বত্থ গাছটার নিচে যে সবুজ, এই সবুজ গালিচা, সবুজ ঘাসে ঢাকা জমি, সবুজ ঘাসে ঢাকা যে জমিটুকু, সেইটা এখানে কার্পেটের মতো, সেইটা এখানে গালিচার মতো, মনে হচ্ছে যেন কার্পেট বিছিয়ে রেখেছে। প্রকৃতি জননী খুব যত্ন করে এই জায়গাটুকুকে সবুজে সবুজায়ন করে রেখেছেন। অশ্বত্থ গাছের ছায়ায় এই জায়গাটা এখনও শীতল, এখনও শান্ত। ঘাসগুলো এখনও মরে যায়নি, খড়ের রং ধরেনি, প্রচণ্ড সূর্যের তাপে ঘাসগুলোকে অকাল মৃত্যুতে নিয়ে যেতে পারেনি। এখানে কি এই সবুজ গালিচা এখনও সতেজ, এখনও তাজা, এখনও সজীব। চড়ছে দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে, কবি লক্ষ্য করছেন গরু বাছুর। আমি আগেই বলেছিলাম গরয়হর্ষু বানান, গয়উকার এখানে দেওয়া আছে কবিতায়। গরু বাছুর, বাছুর গাভীর সন্তান, গাভীর ছেলে, গাভীর শাবক, গোবৎস বাছুর। গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখো গরু বাছুর দিয়ে একটা কমা দেওয়া আছে, তারপরে লাইনটা দেখো, এখানে ভুল হয়ে যাবে। চড়ছে গরু, চড়ছে দূরে গরু বাছুর দিয়ে একটা কমা, অনেক দূরে কবি লক্ষ্য করছেন গরু বাছুর চড়ছে, গাভীর সাথে তার বাচ্চা মানে বাছুর সেও আছে, সেও খুঁটিয়ে খুঁটিয়ে মায়ের সাথে ঘাস খাওয়া শিখছে। আর কি গাছের তলায় শুয়ে, গাছের তলায় শুয়ে গরু বাছুর নয়, ভালো করে লক্ষ্য করবে কে শুয়ে আছে। দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। গাছের তলায় শুয়ে, আগে আমি লিখে দিয়েছিলাম, গাছের তলায় শুয়ে রয়েছে রাখাল বালক। এই সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচানোর জন্যে, শরীরটাকে শান্ত করার জন্যে গাছের ছায়ায় রয়েছে, শুয়ে আছে কিন্তু চোখ খোলা, ঘুমিয়ে নেই। দেখছে রাখাল, যখন আমরা চিত হয়ে এমনি শুয়ে থাকি, আকাশের দিকে দেখা যায় ভাসমান মেঘ, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ঘোরাফেরা করছে, ভাসমান মেঘ। এই প্রচণ্ড গ্রীষ্মের তাপ থেকে এই মেঘ একদিন বৃষ্টির আকারে নেমে আসবে, উত্তপ্ত প্রকৃতিকে শান্ত করবে, মানুষ ত্রাহি ত্রাহির রব থেকে বাঁচবে, প্রকৃতি শুষ্ক মরুভূমির হাত থেকে রক্ষা পাবে, আর খাল বিল পুকুর নদী নালা জলে পরিপূর্ণ হবে। তখনই গ্রীষ্মের পর আসবে বর্ষা। এই গ্রীষ্মের তাপদগ্ধ পৃথিবীকে শান্ত করার জন্যেই প্রকৃতিতে বর্ষার আগমন। এখানে কি এই মেঘগুলো আসার সংকেত, ভেসে যাচ্ছে আকাশটাকে ছুঁয়ে, আকাশের বুকে ভাসমান মেঘ দেখা যাচ্ছে। এরপরে পরের দিকে দেখো, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি। ভালো করে লক্ষ্য করবে, নৌকো নদীতে চলে, নদীর জলে নৌকো চলে আমরা জানি। এই নৌকোটা নদীর ঘাটে বাঁধা আছে, নদীর ঘাটে বাঁধা। লাইনটা দেখো, এই যে নদীর ধারে বাঁধা রয়েছে এই নৌকা। এই নৌকাতে কি বোঝাই করা আছে? লাইনটা খুব সোজা। খোল নৌকার ভেতরে, যেখানে যাত্রীরা বসে নৌকা পারাপারের সময়, এখানে খড়ের আঁটি বোঝাই করা আছে। খড়ের আঁটি, খড়, ধান ঝাড়ার পর গোখাদ্য, গরু যেটা খায়, এটাকে বলা হয় খড়, স্ট্র। খড়ের আঁটি, আঁটি মানে বান্ডিল,
অনেকগুলো নিয়ে একটা গোছ করে বাঁধা হয়, তোলার জন্যে সুবিধার জন্যে আমরা বান্ডিল বলি ওটাকে। এটা হচ্ছে আঁটি। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, ভিজে নয় শুকনো, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। নৌকাটির আকার বড়, বড় নৌকা, ছোট নয়। এই নৌকাটা কি নিয়ে যাবে? বড় নৌকাতে খড় বোঝাই করা। এখানে দেখব এই বড় নৌকাটি নদীর ধারে বাঁধা আছে দড়ি দিয়ে, নাহলে জলের তলে ভেসে যাবে। জল যদিও কম গ্রীষ্মকালে। এই খড় বোঝাই করা রয়েছে। আর কি লাইনটা দেখো, কেউ কোথা নেই বাতাস উড়ায় মিহিন সাদা ধুলো। নৌকো আছে, মাঝি নেই, মাঝি কোথাও বিশ্রামে গেছে, নদীর জল কম, খড় বোঝাই করা আছে। একটু পরেই হয়তো মাঝি এসে সেই নৌকোটাকে তার গন্তব্যস্থানে যেখানে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে। এই সময় কি করছে? প্রকৃতি দেখো কেমন, কেউ কোথা নেই, নির্জন প্রকৃতি। একজন দুজন এখানে ওখানে বিশেষ প্রয়োজনে বেরিয়েছে। বাতাস উড়ায় মিহিন সাদা ধুলো। মিহিন মানে মিহি, ডাস্ট, অতি মিহি, সূক্ষ্ম। ধুলোর চাইতেও আরও মিহি ধুলো, ডাস্ট। ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। সারা দুপুর ক্লান্তিতে শুয়ে আছে। একটু আগে আমি ক্লাসে একটু আগে পড়াবার সময় বলেছিলাম, ঘুমিয়ে আছে পাড়া, ঘুমিয়ে আছে পাড়া। পাড়া পার্ট অফ ভিলেজ, গ্রামের একটা অংশ। এই পাড়ার সমস্ত মানুষ কি হচ্ছে? দুপুরবেলায় ঘুমিয়ে রয়েছে। গ্রীষ্মের দুপুর, শীতের দুপুর নয় যে রোদে বসে থাকবে। দুপুর বেলাতে সবাই ঘুমিয়ে রয়েছে। বাইরে খুব কম লোকের যাতায়াত, খুব কম লোকের আনাগোনা। আর কি ঘুমোচ্ছে লোকগুলো। কবি বলছেন সাধারণ মানুষ, পল্লীর মানুষ, গ্রাম বাংলার মানুষ, পাড়ার মানুষ সবাই ঘুমোচ্ছে। খাওয়া দাওয়ার পর নিস্তব্ধ নির্জন দুপুরে ঘুমিয়ে শরীরে একটু বিশ্রাম চাইছে, শরীরটাকে বিশ্রাম দিচ্ছে। কবি পরেই প্রশ্ন বলছেন, শুধুই কি আর মানুষ ঘুমোয়? এখানে একটা প্রশ্ন আছে, মানুষ ছাড়াও কে বিশ্রাম নেয়? মানুষ ছাড়াও আরেকজন বিশ্রাম নিচ্ছে, আরেকজন বিরাম নিচ্ছে। সেটাকে সারাদিন যিনি কাজ করেন। লাইনটা ভালো করে দেখবে, পরীক্ষায় প্রশ্ন আসবে। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে। অর্থাৎ এটা সকলের জানার কথা নয়। যে জানতে উৎসুক সেই জানতে পারবে, যার জানার আগ্রহ আছে সেই জানবে। যে প্রকৃতির সাথে মিশে থাকবে সেই জানবে। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। যে প্রকৃতির মাঝে থাকবে, প্রকৃতির সাথে যার নিবিড় যোগ, প্রকৃতির সাথে যার মনের যোগ, সেই জানে এই দুপুরবেলায় মানুষ ছাড়া আর কে ঘুমোবে। কবি কি বলছেন লাইনটা দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে। বিশ্বভুবন একই শব্দ, একই মানে, দুবার প্রয়োগ করা হয়েছে। বিশ্ব মানেও যা, ভুবন মানেও তাই। বিশ্ব মানেও জগৎ, ভুবন মানেও জগৎ। আমরা বলি এইখানে বিশ্ব জগৎ একই জিনিস, বিশ্ব ব্রহ্মাণ্ড একই জিনিস। কবি সারা বিশ্বকে একসাথে প্রয়োগ করেছেন এই দুটো সমজাতীয় সমার্থক সমগোত্রীয় শব্দ দিয়ে। বিশ্ব ভুবন কেমন ঘুমোচ্ছে? এই বিশ্ব জননী, বিশ্ব প্রকৃতি ঘুমিয়ে রয়েছে দুপুরবেলায়। অর্থাৎ প্রকৃতিও শান্ত, প্রকৃতিও নির্জন। আর কি বলছেন কবি? আঁচল পেতে, এই যে প্রকৃতির মধ্যে যে আঁচল, সারা বিশ্ব জগৎ, প্রকৃতি জগৎ এইটা আঁচল পেতে। আমাদের মায়েরা যেমন শাড়ির আঁচল পেতে দুপুরে সাময়িক সময়ের জন্য
ক্লান্তিটাকে দূর করার চেষ্টা করেন। শাড়ির আঁচলটায় পাতেন, কোনো মাদুর নয়, কোনো কাঁথা বিছানা কিচ্ছু নয়। সাময়িক সময়, এই অল্প সময় একটু শরীরটাকে ক্লান্তি দূর করি, শরীরটাকে একটু শান্ত করি। সেই জন্যে মা যেমন আমাদের শাড়ির আঁচল পেতে একটু বিশ্রাম নেয়, বিশ্বজননী আমাদের কী করছেন, জগৎমাতা, তিনিও এই প্রকৃতির মাঝখানে চারিদিকে আঁচল বিছিয়ে, প্রকৃতিটাই তার আঁচল, বিশ্বজগৎটাই তার আঁচল, এইটার মধ্যে তিনিও শান্তভাবে বিরাম নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। ঠিক আছে, এরপরে পড়াবার সময় বলবো কি প্রশ্ন, কি উত্তর, কি শব্দের মানে। এরপর ক্লাস আসছি। ভালো থেকো, সুস্থ থেকো।